প্রথম 4-5 ঘন্টার মধ্যে ওই জায়গাটার এভিডেন্স টোটালি লোপাট হয়েছে। আরেকটা এভিডেন্স কি, পেছনে কি কোনো প্রভাবশালীর হাত আছে? ডাক্তাররা কি ইনভলভ আছে এতে? সিভিক ভলেন্টিয়ার যিনি, যাকে ধরা হয়েছে, সঞ্জয় রায়, এটা সম্ভব নয়। তার আগের দিন একটা অনুষ্ঠান হয়েছিল আরজি করে, কোন ডিপার্টমেন্টের আমি বলবো না, যে কলেজ থেকে সে বড় হয়েছে সেই কলেজে পুনর্মিলন উৎসব যদি চলতে পারে, উৎসব, আমি কিন্তু দন্তস্বই বলছি, তাহলে আমাদের যখন মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছিলেন তার মধ্যে তফাৎ কি রইল? এই যে একটা বাচ্চা ছেলে বলেছিল, রাজা তোমার কাপড় কোথায়? কাপড়টা দেখানোর লোকটা পাওয়া যাচ্ছে না, তার খোঁজে আছি, যেদিন পাবো জানিয়ে দেবো আপনাদের। শহরে ফের রাস্তার চিকিৎসা কতটা সাড়া মিলবে? আমি মনে করি না কোনো সাড়া মিলবে, কিন্তু বিচার হবে কার বেসিসে সেটা আমি মিস্টার ঘোষকে জিজ্ঞেস করব। বিচার হবে তো এভিডেন্সের ব্যাপারে। এভিডেন্সটা কোথায়? প্রথম 4 ঘন্টা তো এনাফ টাইম ছিল এভিডেন্স লোপাট করার। একজন ফরেন্সিক বিশেষজ্ঞকে দিয়ে এভিডেন্স লোপাট করানো হয়েছে। দেখুন, অভয়ার যা হয়েছে, আমরা জাস্টিস চাই। যতদিন না জাস্টিস পাচ্ছে আমার আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে। এখন অনেকে আমায় হয়তো ভুল বুঝতে পারে সেদিনের ঘটনায়, কিন্তু সেটা ছিল হচ্ছে দুজনের মধ্যে একটা আলোচনার পথ তৈরি করা। মুশকিলটা হচ্ছে কি, এখন টোটাল ব্যবস্থাটা চলে গেছে বিচার ব্যবস্থার উপর। বিচার কার উপর হয়? বিচার হয় এভিডেন্সের উপর। এভিডেন্স কারা জোগাড় করে? পুলিশ। প্রথম 4-5 ঘন্টার মধ্যে ওই জায়গাটার এভিডেন্স টোটালি লোপাট হয়েছে। আরেকটা এভিডেন্স কি, ভালো করে পোস্টমর্টেম করা। সেই পোস্টমর্টেমও খুব একটা সিনিয়র ডাক্তারকে দিয়ে করা হয়নি। পোস্টমর্টেমের ভিডিও অত্যন্ত আবছা। পোস্টমর্টেমে এক্সরে অবধি করা হয়নি যে পেলভিক হাড় ভেঙেছে কি ভাঙেনি। আঙুলের ছাপ রাখা হয়নি। সুতরাং বিচার আপনি আশা করবেন কি করে? আর আদালতকে তো এমনি বলে লাভ নেই। যদি পুলিশ তার এভিডেন্স, সিবিআই তার এভিডেন্স না খুঁজে পায়, তাহলে বিচার ব্যবস্থা এভিডেন্সের উপর ভিত্তি করেই তো করবে। আমি অবাক হয়ে যাচ্ছি, আমাদের না হয় পুলিশ এটাকে লোকানোর চেষ্টা করেছিল, সিবিআই এত ইনঅ্যাক্টিভ কেন? সিবিআই তার এগেনস্টে, খুনের এগেনস্টে চার্জশিট দিতে পারলো না 90 দিনেও। এর পেছনে কি কারণ থাকতে পারে সেটাও কিন্তু সবার আই ওপেনার। একটু হিসেব করলেই কিন্তু সব বোঝা যায়। সেই হিসেবটা খোলাখুলি না করলেও চলবে আমার। একদম, আমি টু বি স্পেসিফিক, একদম আপনি সবসময়ই সদর্পে নিজের মতামত ব্যক্ত করেছেন। আমার একটা প্রশ্ন, একদম আমি স্পেসিফিক ভাবে প্রশ্নটা করবো যে সিবিআই কেন চার্জশিট জমা দিতে পারলো না স্যার 90 দিনে? 1 নম্বর হচ্ছে যে চার্জশিট তখনই জমা দিতে পারবে সিবিআই যখন কনফার্ম হবে যে এক খুনি। বেশিরভাগ তো প্রথম 3-4 ঘন্টায় যা করার হয়ে গেছে। নাম্বার 2, সিবিআইয়ের মাথা হয়তো বলেছে একটু স্লো চলার জন্য, সেটা তো আমরা বহু ক্ষেত্রে দেখছি। আর সিবিআইয়ের সাকসেস রেট ভীষণ খারাপ। সিবিআইয়ের সাকসেস রেট 5%। আর আরেকটা কথা আমি ফেসবুকে দিয়েছিলাম, 29-এর জোর বড় বেশি। এটা যা বোঝার তারা আপনারা বুঝে নিন। আমার একটা প্রশ্ন থাকছে, কোথাও গিয়ে আপনি বলছেন সিবিআই এর যে সাকসেস রেট, সেই সাকসেস রেটের উপর প্রশ্ন চলে আসছে সিবিআই পূর্ববর্তী যে মামলাগুলো নিয়েছিল তার নিষ্পত্তি না ঘটাতে। একটা প্রশ্ন থেকে যাচ্ছে স্যার, আমরা দেখেছিলাম ঘটনা আপনি বললেন কে দোষী সেটা তো আগে নিশ্চিত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তিনি সিবিআই চান, এবং পরবর্তীতে সিবিআই এর এই যে কলকাতা পুলিশের তদন্তে শিলমোহর দেওয়া, কোনো সাদৃশ্য দেখতে পাচ্ছেন? মাঝখান থেকে তো সাফার করেছে যে মারা গেছে তার বাবা মা। অভয়া কিন্তু বাবা মা কিভাবে ওষুধ খাবে সব কিছু ও দেখতো, এবং শি ওয়াজ রিয়েলি এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওর প্রেসক্রিপশন অসম্ভব ভালো, রেশনাল। সাফার করলো কয়েক লক্ষ ভবিষ্যতের রুগীরা। আর জিনিসটা হলো আরজি করের মতো জায়গায় পেছনে কি কোনো প্রভাবশালীর হাত আছে?
ডাক্তাররা কি ইনভলভ আছে এতে? আমার মনে অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে। সিভিক ভলেন্টিয়ার যিনি, যাকে ধরা হয়েছে, সঞ্জয় রায়, এটা সম্ভব নয়। ওইভাবে একজন কাউকে খুন করা এবং ওইরকম অত্যাচার করা সম্ভব নয়। চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, তাই তো? আমি একদম চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে, যদি না কোনো রকম ভাবে তাকে ঘুম পাড়ানোর ওষুধ খাইয়ে দেওয়া থাকে যাতে তার জোর কমে যায়। কারণ আমরা এটুকু জানি যে একটা ডিফেন্স করতে গেলে যে অভিযুক্ত তার গায়ে আঁচড় পড়বেই। শোন, তাকে যদি তখনই ভালো করে দেখা হতো তাহলে হয়তো আঁচড় টাচড়গুলো পাওয়া যেত। এবার একটা না, তার আগের দিন একটা অনুষ্ঠান হয়েছিল আরজি করে, কোন ডিপার্টমেন্টের আমি বলবো না, সেখানে আমাদের অনুষ্ঠানে যেরকম অ্যালকোহল খাওয়া হয়েছিল এবং প্রচুর মিউজিকই বেজেছিল, তাদের মধ্যে কেউ ইনভলভ না তো? কোনো বড় একটা চক্রের সন্ধান পেয়ে গেছিল বলে সে দায়ী কিনা সেটা দেখতে হবে। তা না হলে এত তৎপরতা কিসের যে আমরা জানার আগে প্রিন্সিপাল চলে আসেন, ইভেন আমাদের যে পুলিশের সেই সময় তৎকালীন হর্তাকর্তা বিধাতা বিনীত গোয়েল চলে আসেন এবং ফরেন্সিকের সব লোক চলে আসে। এবার যখন কোনো ডাক্তার, ফরেন্সিক বিশেষজ্ঞ, সেই যদি তথ্য লোপাট করে, সেই তথ্য খুঁজে বার করা কিন্তু সত্যিই কঠিন। এখানে সিবিআইকে নিঃসন্দেহে যাদের যাদের সন্দেহ হবে হেফাজতে নিয়ে, ইভেন তার ব্যাচমেটদের, ডাক্তারদের প্রত্যেককে কিন্তু ভালো করে ইন্টারোগেট না করলে কিন্তু করা যাবে না। এবং তার আগের দিন যে ওখানে হয়েছে যে মেডিকেল একটা ফিস্ট মতো, তাতে কারা ইনভলভ ছিল সেগুলো সবই দেখতে হবে। শুধুমাত্র একজনের দ্বারা হয়েছে, আর এটা তো যদি আমি বলি যে আজকে প্রিন্সিপাল কেন ছাড়া পেলেন, আচ্ছা প্রিন্সিপালের এগেনস্টে খুন ধর্ষণের এটা প্রমাণ কি কেউ আনতে পারবেন না। প্রিন্সিপাল তো ছিলেন বাড়িতে, তার প্রমাণ আছে। সুতরাং এখন কিন্তু এভিডেন্স লোপাটের মামলা তার এগেনস্টে করাই যেতে পারে। আর প্রিন্সিপাল কিন্তু এখনো জেলেই আছে দুর্নীতির জন্য। ছাড়াটা সময়ের অপেক্ষা। একদমই। আচ্ছা, মৃতা চিকিৎসকের বাবা তিনি বলছেন, আমি কোটানকোট বলছি, তিনি বলছেন যে সিবিআই ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল বলে আমাদের মনে হলো। তবে সেই সঙ্গে তিনি জানান যে হতাশ হলেও সিবিআই এর কাছে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। অন্যদিকে নির্যাতিতার মা বলছেন রাতেও যে 4 জনের সঙ্গে ছিল তাদের মেয়ে, তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। 2 জনকে সাক্ষী রেখেছে, 2 জনকে রাখেনি। কি বলবেন? না, আমার মনে হয় সাধারণ মানুষ এখানে সত্যি অসহায়। রাষ্ট্র যদি পেছনে পড়ে, সাধারণ মানুষ কি করবে? আমরা আজকে বলতে পারেন কেন আমি ডরিনা ক্রসিংয়ে যাইনি, কারণ আমি শিওর ওখানে এখন লোক হচ্ছে না। লোক কিন্তু যেদিন আলোচনা হয় এবং আমাদের চিফ মিনিস্টার প্রতিশ্রুতি দেয় এবং এরা কাজে ফিরে আসে, লোক সব ভুলে যায়। লোকের স্মৃতি বড় কম, সেটা যেই হোক না কেন। আর সবচেয়ে বড় কথা, এই আন্দোলন কিন্তু যতই বলা হোক গ্রামে গঞ্জে কিন্তু এফেক্ট পড়েনি। এটা শহর কেন্দ্রিক আন্দোলন ছিল। সুতরাং বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা ছাড়া আমাদের উপায় নেই। আর একজন উপরওয়ালা আছেন, তিনি কিন্তু যারা দোষ করেছে এই জন্মেই তাকে তার দোষের শাস্তি পেয়েই যেতে হবে। এটা কিন্তু আমি বহু লোককে দেখেছি। আচ্ছা, ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ ছিল ডাক্তার কিঞ্জন নন্দ, যিনি আরজিকর ঘটনায় অনুতপ্ত হয়ে দুঃখে বিষাদ উৎসব, যার কথা আপনি এখন উল্লেখ করছেন, ডরিনা ক্রসিং এ যে আন্দোলন কোথাও গিয়ে যেন শহুরে আন্দোলনের রূপ নিয়েছিল, গ্রামের মানুষকে আন্দোলিত করতে পারেনি। একটা প্রশ্ন থাকছে যে বিষাদ উৎসবে তিনি অংশগ্রহণ করেনি, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আরজিকর ইস্যুকে কাজে লাগিয়ে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে কোনো কোম্পানির কাছ থেকে বিনা পয়সার বিনিময়ে চুক্তি করে বিজ্ঞাপন নিয়েছেন তিনি, এমন প্রশ্ন উঠে আসছে। কি বলবেন? খুব জানা নেই, তবে ব্যাপারটা হচ্ছে আরজি করেই কিন্তু
পুনর্মিলন উৎসব চলছে। আমাদের ন্যাশনাল হলে কিন্তু আমি বলছি পুনর্মিলন উৎসবটা আমরা বন্ধ রাখতাম বা নমো নমো করে করতাম। তাহলে খোদ তার মানে যে কলেজ থেকে সে বড় হয়েছে সেই কলেজে পুনর্মিলন উৎসব যদি চলতে পারে, উৎসব, আমি কিন্তু দন্তস্বই বলছি, তাহলে আমাদের যখন মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছিলেন তার মধ্যে তফাৎ কি রইল? ডাক্তাররাও না আজকাল বড় মানে নট ইমোশনাল, প্র্যাকটিক্যাল। যারা ওখানে যে 15-20 জন আজকে করছে ডোরিনা ক্রসিংয়ে যারা চেঁচাচ্ছে, তাদের কোনো ইম্প্যাক্ট কোথাও হবে না যদি না জনসাধারণের মধ্যে এটা ফেলা যায় যে যা চলছে ভুল চলছে। সেই যে একটা বাচ্চা ছেলে বলেছিল, রাজা তোমার কাপড় কোথায়? কাপড়টা দেখানোর লোকটা পাওয়া যাচ্ছে না, তার খোঁজে আছি, যেদিন পাবো জানিয়ে দেবো আপনাদের। একদম। আর স্যার আপনি বললেন যেমনটা যে ডোরিনা ক্রসিং এ কিছু ডাক্তার তারা আওয়াজ তুলছেন, শহরে ফের রাস্তার চিকিৎসা না, কতটা সাড়া মিলবে এবার? আমি মনে করি না কোনো সাড়া মিলবে, এভাবে চলতে পারে না। সাড়া মিলবে তখনই তারা যখন ডাক্তারি চেম্বারে বসে প্রত্যেক পেশেন্টকে বলতে আরম্ভ করবে, তারা তাদের লেভেল থেকে, দেখুন এটা ভুল হচ্ছে। তারা যদি তাদের লোকাল জায়গায় গিয়ে বলতে থাকে, তারা তাদের ফেসবুক ইউজ করুক, তারা কোনো পার্টির সাহায্য নিক। কারণ একা ডাক্তারদের পক্ষে, যারা পার্সেন্টেজের মধ্যেও আসে না, তাদের কাছে আমরা কেউ নই। গণতন্ত্রে বিশ্বাস করে যারা আমাদের রয়েছে তাদের কাছে ভোটই সব, তাদের কাছে বাকি লোকেদের অনেক বেশি গুরুত্ব রাদার দ্যান ডাক্তার। সুতরাং ডাক্তাররা ওখানে কি করলো না করলো, আমি রিসেন্টলি বহরমপুরের প্রত্যন্ত গ্রামে ঘুরে এসেছি, কোনো ইম্প্যাক্ট কিচ্ছু পড়েনি। সুতরাং প্র্যাকটিক্যাল হতে হবে এবং নিজের রিয়াকশন অনেকেই দিতে পারেন। একটা জিনিসকে হঠাৎ করে খারাপ বলে দিলেন, কিন্তু একবারও কেউ ভাবলেও না যে বাচ্চা ছেলেগুলো মারা যেতে পারে। সুতরাং এই নিজের রিয়াকশন যদি কোনো পলিটিক্যাল পার্টি করে থাকে, তাদেরও আমি তীব্র ধিক্কার জানাবো। আমি বলবো, যদি সৎ সাহস থাকে এটাকে নিয়ে এগিয়ে আসুন। আজকে মীনাক্ষী এবং কলতার না থাকলে কিন্তু এটা এত দূর এগোতোই না, এই জিনিসটা ভুললে চলবে না। আর অ্যাপলিটিক্যাল রাজনীতি করে রাজনীতির নেতাদের সাথে চলা যায় না। একদমই। স্যার আমার অনুষ্ঠানের একদম শেষের দিকে আমার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। কলকাতা পুলিশ খারাপ, এখন সিবিআই খারাপ, শিয়ালদা কোর্টে নাকি বিচার হচ্ছে না, সুপ্রিম কোর্টে আস্থা নেই, এই বেয়াদপি বরদাস্ত হবে? অপছন্দ হলেই সেটিং তত্ত্ব, তাহলে সিবিআই কে নেমন্তন্ন করে এনেছিলেন কেন, বলছেন কুণাল ঘোষ, কি বলবেন? না, মিস্টার ঘোষকে একটাই বলতে চাই, শিয়ালদা কোর্টে কিন্তু বিচার হচ্ছে, আমি জানি ডেইলি বিচার হচ্ছে। আমি এর মধ্যে একদিন গিয়েছিলাম শিয়ালদা কোর্টে অন্য একটা কাজে, 2 দিন গেছিলাম, 2 দিনই ছিল। তবে মুশকিলটা হচ্ছে 535 জন সাক্ষী, তার মধ্যে তখন অবধি মাত্র 30 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সুতরাং আমাদের বিচার ব্যবস্থা একটু দেরি, কিন্তু দেরিতে হলেও যেন সঠিক বিচার পায়। আমাদের তো ওরকম নয় যে ধরলো আর মারলো, বিচার ব্যবস্থা অনেক ফাস্ট করা উচিত। বিচারকের অভাব, কোর্টের অভাব, কিন্তু শিয়ালদা কোর্টে বিচার হবে, বিচার হচ্ছে, কিন্তু বিচার হবে কার বেসিসে সেটা আমি মিস্টার ঘোষকে জিজ্ঞেস করব। বিচার হবে তো এভিডেন্সের ব্যাপারে, এভিডেন্সটা কোথায়? প্রথম 4 ঘন্টা তো এনাফ টাইম ছিল এভিডেন্স লোপাট করার, একজন ফরেন্সিক বিশেষজ্ঞকে দিয়ে এভিডেন্স লোপাট করানো হয়েছে, তারপর আর কি এভিডেন্স পাওয়া যাবে? বিস্ফোরক তথ্য দিচ্ছেন। আমার শেষ 2টো প্রশ্ন আপনার কাছে। কুণাল ঘোষ বলছেন যে অভয়ার মৃত্যুকে ঘিরে নিজেদের আখের গোছানো কয়েকটা ধান্দাবাজের গায়ে লেগেছে, মানসিক হতাশা থেকে এখন আরো বিষ ছড়াবে, তোলা টাকার দখল রাখতে ফের মোমবাতি কেনার নাটক হবে। না, সবকিছু নাটক নয়। আমি বলছি যে হ্যাঁ, অভয়ার ব্যাপারে বেশ কিছু রাজনীতির লোক জড়িয়ে পড়েছিলেন তাদের নিজস্ব রাজনৈতিক মুনাফার জন্য, কিন্তু
বহু ক্ষেত্রে আমরা স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন দেখেছি। এই নাগরিক আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লোক ছিল না, এবং কোনো গঠনমূলক কাজ করতে গেলে যদি এত সমালোচনার মধ্যে পড়তে হয়, তাহলে নিজেকে একটু সরিয়ে রাখতেই অনেকে চাইবে, যে রাজনীতিতে অতটা নয়। সুতরাং আমার মনে হয় যে মোমবাতি তো এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় অনেকে জ্বালিয়েছিলেন। মোমবাতি তো একটা প্রতিবাদের প্রতীক। সে মোমবাতি জ্বলছে তিলোত্তমার জন্য, জ্বলবে যতদিন না প্রকৃত দোষী ধরা পড়বে এবং শাস্তি পাবে। একদমই স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। প্রশ্ন তো আরো থাকে, কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে সময়ের জন্য। আমার শেষ একটা প্রশ্ন, কুণাল ঘোষের একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করবো বক্তব্য দিয়ে। কুণাল ঘোষ বলছেন যে এদের জন্যই আসল দোষীর ফাঁসির রায়তে বিলম্ব হচ্ছে। ওদিকে কুলতলি ফারাক্কার ঘটনায় ফাঁসি ঘোষিত হয়ে গিয়েছে 2 মাসে। কি বলবেন? এই যে মোমবাতি দিয়ে আন্দোলন করেছে, সেই জন্যই বিলম্ব হচ্ছে ফাঁসির সাথে। দেখুন, কলকাতা হাইকোর্ট থেকে যেদিন ব্যাপারটা সুমোটো হয়ে চলে গেল সুপ্রিম কোর্টে, সেদিনই বোধহয় এই ঘটনাটার মানে এই বিচারেরটা ডিলে হতে আরম্ভ করলো। এটা কিন্তু সুপ্রিম কোর্টের সুপারভিশনে লোকাল পুলিশ স্টেশন কাজ করবে। কুলতলির ব্যাপারটা অত্যন্ত সিধে সাদা ছিল, কিন্তু এখানে কেন পুলিশ একবারও ভাবছে না? মৃতদেহ একটা দেখা পেলে সব পুলিশ জানে কি করতে হয়। জায়গাটা ঘিরে ফেলতে হয়, লোককে ঢুকতে দিতে নেই, এবং সমস্ত জিনিস প্রিজার্ভ করতে হয়, পোস্টমর্টেম একবার করে এবং বডি প্রিজার্ভ করতে হয়। এখানে অস্বাভাবিক দ্রুততার সাথে পোস্টমর্টেম তারপর পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এই দ্রুতটাই তো আমাদের একটা সন্দেহ এনে দেয়। কিন্তু এটা নিয়ে আমার মনে হয় ওখানে বসে দাঁড়িয়ে একটা এতে মানুষ এই সময় সাড়া দেবে না। তার চেয়ে আমি ডাক্তার বন্ধুদের রিকোয়েস্ট করব, আপনারা স্ট্যাম্প আবার লাগাতে থাকুন, আমি তো লাগাচ্ছি, যে অভয় জাস্টিস চাই। এগোতে থাকুন, আপনি প্রত্যেক মানুষকে বোঝাতে থাকুন যারা সামনে আসছে। আপনার ডাক্তার হিসেবে আমাদের অনেকটা স্কোপ, অনেক লোক আমাদের কথা শোনে। একটু সিনসিয়ারলি ভাবুন আমরা কি চাইছি। এবং সবশেষে বলি, পশ্চিমবঙ্গ ভয়মুক্ত পরিবেশে চলুক, যেন আর কোনো অভয়া কোনোদিন না ঘটে। রাজ্যকে তারই দায়িত্ব নিতে হবে।